সাস্টেন করতে পারে, টিকে থাকতে পারে। ইভেন বুয়েটের নাম শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেকে চিনে। আর মালয়েশিয়াতে আসে আমি যেটা ইউনিভার্সিটি মালায়া, এটা র্যাঙ্কিং এ টপ 50-র ভিতরে আছে, বিভিন্ন র্যাঙ্কিং এ, কোনো র্যাঙ্কিং এ 100-এর ভিতরে আছে, কোনো সাবজেক্ট র্যাঙ্কিং আবার টপ 10-এর ভিতরে আছে, যেখানে আমার রিসার্চ নলেজটা আমি এনরিচ করছি। এখানে যেসব রিসার্চের কথাবার্তা বলা হচ্ছে, সাবরি যেসব জিনিস শেয়ার করলো, যে কোয়ালিটি রিসার্চ, আমরা যেটাকে অনেক সময় বলি সাইটেশন ইম্প্যাক্ট বা ইম্প্যাক্ট ফ্যাক্টর, হাই কোয়ালিটি Q1 Q2 জার্নাল, আসলে এই নলেজগুলো আমি ওই ইউনিভার্সিটি মালায়াতে 15 বছরে আমি শিখছি। কাজেই থিওরিটিক্যাল নলেজ এটা আমি বুয়েট থেকে নিয়ে আসছি, আর রিসার্চ গবেষণার যে নলেজটা আমি মালয়েশিয়া থেকে শিখছি। আর এট দ্য সেম টাইম আমি 80 জনের মতো পিএইচডি এবং মাস্টার স্টুডেন্ট সুপারভাইজ করছি। কাজে এই নলেজগুলো বেসিক্যালি আমি কিছু আজকে হালকা এখানে শেয়ার করব, আর কিছু নলেজ যেগুলা ইউটিউবে আছে, আমরা ফেসবুকে শেয়ার করি, লিঙ্কডইনে শেয়ার করি, যে জিনিসগুলা সাবির এখানে শেয়ার করছে, ওখান থেকে যারা বিশেষ করে ছাত্র বা শিক্ষক যারা শিখতে চায়, ওখান থেকে এই জিনিসগুলা অ্যাভেলেবল পাওয়া যাবে, ওখান থেকে নেওয়া যাবে, এতে অনেক সময় সাশ্রয় হবে। যাই হোক, আমি এখন টাইটেলের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। এখানে আমি টাইটেলটা একটু ইয়েতে রাখছি, দ্য কোয়ালিটি এডুকেশন এন্ড রিসার্চ এট আন্ডার গ্রাজুয়েট লেভেল, কারণ আমাদের ফোকাসটা এখানে আমি যতদূর বুঝতে পারছি যে সিটি ইউনিভার্সিটির মেইনলি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের সাথে, আর এখানে যেহেতু কিছু টিচার আছে, লেকচারার আছে, এই দুই গ্রুপই যাতে অ্যাড্রেস হয়, আমি ওইভাবেই কথাবার্তা বলবো। আর ফাইনালি কিছু পলিসি, কিছু স্ট্র্যাটেজি হয়তো যেটা ইউনিভার্সিটি যদি অ্যাড্রেস করে, যেটা রিসার্চ এনভায়রনমেন্ট, ফেসিলিটিস, কিছু মোটিভেশন, যে জিনিসগুলো হয়তো ইউনিভার্সিটির গ্রোথের জন্য, ইউনিভার্সিটি কোয়ালিটি এডুকেশনের জন্য সাপোর্ট হবে, ওখানে আমি কিছু কথাবার্তা বলবো। এখানে কোয়ালিটি এডুকেশনটা আমি এই জন্য নিয়ে আসছি, আসলে আমি যে কথাটা বারবার বলতেছি যে বুয়েট হলো একটা কোয়ালিটির সিম্বল। এখানে এই কোয়ালিটিটা যদি মেনটেন করা হয়, কোয়ালিটি যদি এনশিওর করা হয়, তাহলে এতে হবে কি, আমাদের ছাত্ররা শুধু দেশে না বিদেশে যাও সুনাম অর্জন করবে, দক্ষতার সাথে কাজকর্ম করবে, এতে দেশের মান মর্যাদা বাড়বে। এতে দেখা যাবে যে ছেলেটা বিদেশে যাচ্ছে, তার নিজের, তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন, এবং সে হয়তো আরো অনেক বাংলাদেশিকে বিদেশে নিয়ে যেতে পারবে। কাজে এই জন্য আমি এই কথাটা এখানে একটু হাইলাইট করছি, যে আসলে কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি রিসার্চ, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আসলে শর্টকাট বলে কিছু নাই, সবকিছু এই কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি রিসার্চ, কোয়ালিটির মাধ্যমে যদি আমরা এই প্রসেসগুলো অনুসরণ করি, তাহলে আমরা দেশেও সাকসেসফুল হতে পারবো, বিদেশেও সাকসেসফুল। কাজে আমি এখানে এই কোয়ালিটি কথাটার একটু এমফাসিস দিচ্ছি। এটা হলো আমাদের ইউনিভার্সিটি। আমি একটু ইন্ট্রোডাকশন দেই খুব সংক্ষেপে। এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি। আপনাদেরকে আরেকটু শেয়ার করি যে আমি ইউনিভার্সিটি মালয়াতে ছিলাম, ওটাও পাবলিক ইউনিভার্সিটি, আর পাহাড় ইউনিভার্সিটি ছিলাম, ওটাও পাবলিক ইউনিভার্সিটি। কিন্তু এই ইউনিভার্সিটি একটা প্রাইভেট ইউনিভার্সিটি, যদিও প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু রিসার্চে এরা খুব স্ট্রং সাপোর্ট করে। আপনি দেখেন এখানে 17টা রিসার্চ সেন্টার আছে। আর এই ইউনিভার্সিটিতে জয়েন দেওয়ার আগে ইউনিভার্সিটির যে অনার, ইউনিভার্সিটির যে বোর্ড মেম্বার, ওনাদের সাথে আমার একটা মিটিং হয়েছে। মিটিং এ আমি স্পেসিফিক্যালি বলছি রিসার্চ খুব এক্সপেন্সিভ, আপনারা কি রিসার্চ সাপোর্ট দিতে পারবেন? তখন যে অনার বা এই যে জেফরি চিয়া বা চেয়ারম্যান, উনি আমাকে একটা প্রশ্ন জিগাইলো যে আমার কতটুকু ফান্ডিং লাগবে। আমি বলছি আমার 5 থেকে 10 মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিট লাগবে। বলছে এটা আমাদের জন্য খুব স্মল ম্যাটার, ডট ম্যাটার, আমরা অনেক রেভিনিউ আর্ন করি আলহামদুলিল্লাহ। আমি জয়েন দেওয়ার সাথে সাথে এর চেয়ে বেশি দিছে। যেটা আমি বলতে চাচ্ছি যে এখানে যদিও প্রাইভেট ইউনিভার্সিটি, কিন্তু এদের রিসার্চ সাপোর্ট ইজ ভেরি ভেরি স্ট্রং, ভেরি ইমপ্রেসিভ। আমরা একটা ল্যাব তৈরি করছি যেটা 5 মিলিয়ন ব্যয় করে, যেটা 6 মাসের ভিতরে, যেটা হয়তো অস্ট্রেলিয়া কানাডার ভিতরে এই 6 মাসে বিল্ড আপ করা সম্ভব না। যাই হোক, এটা প্রাইভেট ইউনিভার্সিটি হলেও এখানে খুব সুন্দর ফেসিলিটিস আছে, কন্ডিউসিভ এনভায়রনমেন্ট আছে, বিশেষ করে রিসার্চ গবেষণা এবং টিচিং এর জন্য ভেরি স্ট্রং সাপোর্ট আছে। এটা হলো একটা ইন্টিগ্রেটেড সিটি, সানওয়ে সিটি। আশেপাশে যত ধরনের ট্রান্সপোর্ট ফেসিলিটিস, সুযোগ সুবিধা আছে, যার ধরুন ছাত্ররা, গবেষকরা খুব সহজে এখানে কাজকর্ম করতে পারে। আর এখানে আমাদের কিছু র্যাঙ্কিংও আপনি দেখতেছেন, যে কিছু রিকগনিশনও আছে। এই র্যাঙ্কিং গুলাও খুব গুরুত্বপূর্ণ, এই জন্য ভালো ভালো প্রফেসর, ভালো ভালো রিসার্চাররা এরা নিয়ে আসতেছে। এই র্যাঙ্কিং জিনিসটাও যদিও এর ভিতরে কন্ট্রোভার্সি আছে, কিন্তু এর ভিতরে কিছু ভালো জিনিসও আছে। যদিও প্রাইভেট ইউনিভার্সিটি, এরা আস্তে আস্তে প্রগ্রেস করতেছে। যাই হোক, আমি এখানে প্রথমেই শুরু করতে চাচ্ছি যে জিনিসগুলো দিয়ে, যে আমরা আসলে ভালো গবেষক হতে চাই, ভালো টিচার হতে চাই, ভালো কোনো কিছু যদি করতে চাই, আসলে প্রথমে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো যে প্রিপারেশনের জন্য। যেমন আমরা
প্রাইমারি স্কুলে যাই, সেকেন্ডারি স্কুলে যাই, কলেজে যাই, এখান থেকে আমরা কিছু নলেজ নিয়ে আসছি, এগুলো আমরা প্রিপারেটরি বা শিখছি। যেমন কেউ যদি ডাক্তার হইতে চায়, কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায়, যেমন আমরা ইঞ্জিনিয়ার হচ্ছি, আমরা 4 বছর সময় ব্যয় করছি। কেউ ডাক্তার হইতে হলে তাকে 5 বছর সময় ব্যয় করতে হয়। কাজেই এখানে এই কথাটাই বোঝাইতে চাচ্ছি যে আমরা যদি ভালো ছাত্র হইতে চাই, ভালো রেজাল্ট করতে চাই, ভালো গবেষক হইতে চাই, আসলে আমাদের প্রচুর সময় ব্যয় করে, সময় দেওয়া, কোয়ালিটি টাইম দিয়ে আমাদেরকে শিখতে হবে অনেক কিছু। এবং এটা কিভাবে শেখা যায়, বিশেষ করে যারা এখানে, যেহেতু আমরা রিসার্চের একটু ফোকাস দিতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি যে এই আন্ডার গ্রাজুয়েট রিসার্চ লেভেলটা নর্মালি থার্ড ইয়ারে শুরু হয়, থার্ড ইয়ার ফাইনাল ইয়ারে শুরু হয়, যেটা ফাইনাল ইয়ার থিসিস। তখন হয়তো আমরা প্রথম সেমিস্টারে হয়তো কিছু রিসার্চ গবেষণা নিয়ে আলাপ আলোচনা হয়, কিছু কাজকর্ম করি। কাজেই তখন আসলে এতটা সময় থাকে না। আমার মনে হয় যে কেউ যদি ভালো গবেষক হইতে চায়, বা তার টার্গেট যদি থাকে যে আমি ভালো গবেষক হব, বিদেশে যায় লেখাপড়া করব, বিদেশে যায় মাস্টার্স করব, পিএইচডি করব, বা দেশেই কোনো R&D ইনস্টিটিউট বা রিসার্চ গবেষণা ইনস্টিটিউটে আমি কাজকর্ম করব, বা আমার একটা ফোকাস থাকবে এই রিসার্চ রিলেটেড, তাহলে আমার একটা ওপিনিয়ন থাকবে, যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যে এরা যেন ওই ফার্স্ট ইয়ার থেকেই কিছু অল্প সময়, 1 ঘন্টা 2 ঘন্টা, যেমন এখন বিশেষ করে এই প্যান্ডেমিকের ভিতরে আমরা কিন্তু অনলাইন অনেক কোর্স শিখতে পারি, অনেক কোর্স অ্যাটেন্ড করতে পারি। কাজে আমরা যদি নিয়মিতভাবে আধা ঘন্টা 1 ঘন্টা সময় যদি আমরা সময় অপচয় না করে এই রিসার্চের খাতে ব্যয় করি, যে জিনিসগুলো সাবির এখানে শেয়ার করছে, সাবিরের যে বিশাল প্ল্যাটফর্ম আছে, এখান থেকে যদি ছাত্ররা বিশেষ করে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে এই বেসিক নলেজ গুলা যদি শিখে, তাহলে দেখা যাবে যে এই 4th ইয়ারে যায় সে যখন একটা থিসিস লিখবে, তখন একটা ক্যাপস্টোন প্রজেক্ট তৈরি করবে, যখন একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবে, তাহলে দেখা যাবে যে তার রিসার্চ নলেজটা এনরিচ হওয়াতে ওই জিনিসগুলো ফাইনালি পাবলিশ করা যাবে। যেমন সাবির সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের ওয়ার্ক থেকে পাবলিশ করছে। আমি যখন ইউনিভার্সিটি মালায়াতে ছিলাম, তখন আমার অনেক আন্ডার গ্রাজুয়েট ছাত্র থাকতো, আমি 8 থেকে 10 জন থিসিস স্টুডেন্টস নিতাম। এই স্টুডেন্টদেরকে টপিকস গুলো এইভাবে দিতাম যাতে ওদের কন্টেন্ট গুলো আমি ফাইনালি পাবলিশ করতে পারি। এতে দেখা গেছে যে আমি 4 থেকে 5টা হাই কোয়ালিটি পেপার ওদের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস এর ওয়ার্ক থেকে আমি পাবলিশ করছি। যেটা আমি বলতে চাচ্ছি যে যদি ওয়েল প্রিপেয়ার্ড হয় ছাত্ররা প্রথম থেকেই, তাহলে তারা ভালো রিসার্চার গবেষক হতে পারবে। কারণ রিসার্চার গবেষক আসলে আমি তো যেই উদাহরণগুলো দিলাম, যে এখানে কেউ যদি ডাক্তার হইতে চায় তাকে 5 বছর সময় ব্যয় করতে হয়, কেউ যদি মাওলানা হইতে চায় তাকে মাদ্রাসায় যায় অনেকদিন সময় ব্যয় করতে হয়। যেমন আমরা ইঞ্জিনিয়ার হয়েছি, 4 বছর সময় দিতে হচ্ছে, ঠিক সেরকম ভালো গবেষক হতে হলে তাকে কোয়ালিটি সময় দিতে হবে, সেটা আমি প্রিপারেশন বোঝাচ্ছি। আর রিসার্চ টপিক, এটা হট টপিকস, ট্রেন্ডিং, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। সাবির এই জিনিসগুলো প্রেজেন্ট করছে, আমি এখানে বেশি কথা বলবো না। যেমন আমার সাইটেশন এখানে বলা হচ্ছে 16,000, আসলে ওইটা কারেক্ট নাম্বার না, 42,000, অলমোস্ট 42,000 উইথ H ইন্ডেক্স 107। আসলে এইগুলার পিছনেও রিসার্চ টপিকস গুরুত্বপূর্ণ। আমি যখন আমার মাস্টার্স রিসার্চ শুরু করি, পিএইচডি রিসার্চ শুরু করি, তখন হাউসফুল অ্যাপ্লায়েন্সেস নিয়ে রিসার্চ গবেষণা করতেছিলাম। তখন যদিও এটা ট্রেনিং, পরে আস্তে আস্তে আমি রিসার্চ টপিকসটাকে একটু নিচ এরিয়াতে নিয়ে আসছি। যেমন আমি ন্যানো টেকনোলজি, সোলার এনার্জি, ইন্ডাস্ট্রিয়াল এনার্জি, এই টপিকগুলো আমি যখন একটু টিউন করছি, মানে ট্রেন্ডিং এর সাথে, রিসার্চ মানে রিসেন্ট টপিকস এর সাথে, হট এরিয়ার সাথে, নিচ এরিয়ার সাথে, তখন আসলে এগুলো আমাকে এই সাইটেশনের ক্ষেত্রে যথেষ্ট হেল্প করছে। যাই হোক, এখানে এই টপিকস গুলাও ওই সাবিরের প্ল্যাটফর্মের ভিতরে আছে। হাউ টু রাইট ইম্প্যাক্টফুল জার্নাল, হাউ টু রাইট হাইলি সাইটেড পেপার, এই জিনিসগুলো ওখানে ডিটেলস আছে। 2 ঘন্টা 3 ঘন্টার রেকর্ডেড ভিডিও আছে। ছাত্রদেরকে, আর যারা বিশেষ করে শিক্ষক ছাত্রদেরকে ট্রেনিং দিবে, ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই কন্টেন্ট গুলা তাদের সময় সুযোগে যেন শুনে নেয়, এতে অনেক উপকার হবে। আর আরেকটা জিনিস যেখানে এটা আমি মনে করব যে আমাদের যারা সায়েন্স, ইঞ্জিনিয়ার, মেডিকেল, ডক্টর, এরা এই কমিউনিকেশন স্কিলটা খুবই উইক। আমি এখানে ভবিষ্যতে হয়তো কোনো একটা সেমিনার বা টক দিব, যেটা অনলাইন ফ্রি হবে, তোমরা অ্যাটেন্ড করতে পারবা। বাট আমি এখানে খুব আমরা একটা একজন
ওরা হয়তো এই দিকে স্ট্রং। কাজেই এই নলেজটা ইমপ্রুভ করার জন্য আমি মনে করি যে এখন এই অনলাইন কোর্সের মাধ্যমে বিভিন্ন ধরনের কোর্স ইউটিউবে পাওয়া যায়। তারপরে অনেক সময় হয়তো বিভিন্ন অনলাইন কোর্সে যেখানে হয়তো কিছু ওইসব প্রবলেম গুলা আমরা দেখে নেই, যাতে আমরা লেটেস্ট টপিকের সাথে থাকি। আমার মনে হয় যে এখানে সাবির অনেক কথাবার্তা বলছে। এটা এগেন আমি যেটা বলবো যে আসলে লার্নিংটা হইতে হবে লাইফ লং লার্নিং। আমি প্রতিনিয়তই নিজে নিজে অনেক কিছু শিখি। যদিও আমি এখন ইউনিভার্সিটি প্রফেসর, যদিও অনেক পেপার পাবলিশ করছি, যদিও অনেক ছাত্র সুপারভাইজ করছি, ইদানিং আমি প্রচুর সময় ব্যয় করি লিঙ্কডইনে। এটা আমাদের সানো ইউনিভার্সিটির একটা বৈশিষ্ট্য, ইউনিকনেস। এই লিঙ্কডইনের লার্নিং কোর্সগুলো আমাদের জন্য সাবস্ক্রাইব, যেটা আমাদের বলে সিপিডি, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। আমি প্রতিনিয়তই এই কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, অনেক অনেক জিনিস যেগুলাতে লিঙ্কডইনের ভিতরে প্রচুর সুন্দর নাইস ওয়ার্ল্ড রিনাউন প্রফেশনাল মেন্টর যাদের কোর্সগুলো আছে, এগুলো আমি নিজেও শিখি, আমার নিজেকেও ইমপ্রুভ করার চেষ্টা করি। আমিও সবাইকে সাজেস্ট করি, বিশেষ করে যারা ছাত্র, তোমরাও এই অনলাইন প্ল্যাটফর্মগুলা ফ্রি মেটেরিয়াল যেসব জিনিস আছে, যেটা আমি প্রথমেই বললাম যে তোমাদের প্রিপারেশন দরকার, কাজে এই লার্নিং প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে তোমরা তোমাদের নিজেদেরকেও আর একটু ওয়েল প্রিপেয়ার করো। শুধু থিওরিটিক্যাল বা পুঁথিগত বিদ্যাই না, ওইটাও গুরুত্বপূর্ণ, ওইটা যথেষ্ট, যেটা বুয়েট আমাকে খুব স্ট্রং ট্রেনিং বা আমাদেরকে যে স্ট্রং ট্রেনিং দিচ্ছে এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটার সাথে সাথেও যেটা বললাম কমিউনিকেশন স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল, ইংলিশ স্কিল, স্পিকিং স্কিল, আরো কিছু স্কিল আছে যেটা হয়তো তোমাদেরকে চাকরির ক্ষেত্রে, বিদেশে হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে বা যে কোনো পেশাতেই তুমি যাও না কেন, ওই এক্সট্রা কিছু ক্যাপাবিলিটি, স্কিল বা নলেজ যদি নাও, তাহলে দেখা যাবে যে এটা তোমার লাইফের জন্য ভালো পজিটিভ অনেক জিনিস নিয়ে আসবে। কাজে এখানে আরো অনেকেই বিভিন্ন ধরনের এই সেমিনার গুলা দিচ্ছে। তোমরা এখন তো ফেসবুক ইউজ করতে পারো, লিঙ্কডইন ইউজ করতে পারো, ইউটিউব ইউজ করতে পারো, আরো বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে। ওখান থেকে তোমাদের সময়কে অপচয় না করে, বরঞ্চ অপটিমাইজ করা, এখানে যদি ভালো কাজে তোমরা সময় তোমার জন্য সহায়ক হবে। রিসার্চ সম্বন্ধে আমি এখানে বেশি কিছু বলবো না, আমি 2-3টা উদাহরণ জাস্ট এখানে দিব। যেমন আমি রিসার্চ গবেষণা করতেছি এখানে, আমরা সবাই জানি যে সোলার সেল বা সোলার এনার্জি এটা একটা বিশাল এরিয়া। তারপরে আমরা জানি যে এই সোলার সেল বা সোলারের এফিসিয়েন্সি খুব পোর, 12 থেকে 20%। আর সোলার সেলের আরেকটা দুর্বলতা হলো যে যখন টেম্পারেচার বাইরে যায় তখন এটা ওভারহিটেড হয়ে যায়, ওভারহিটেড হয়ে গেলে এর এফিসিয়েন্সি ড্রপ করে। কাজেই এই সোলার সেলের এফিসিয়েন্সি যদি বাড়ানো যায়, এই যে ওভারহিটিং যদি রিডিউস করা যায়, এটা একটা প্রবলেম। কাজেই এই প্রবলেমটা সলভ করা ইনোভেটিভ ওয়েতে এটাই হলো রিসার্চ, এটা হলো আমরা যেটা করি, আমাদের ল্যাবে যেটা করতেছি। তারপরে মেটেরিয়ালস, অনেক সময় আমরা এই হিট ট্রান্সফার ফ্লুইড ফর এক্সাম্পল এই পানি ব্যবহার করি গাড়িতে, অথবা এই যে কি বলে লুব্রিকেন্ট ইউজ করি ইঞ্জিনে। এই জিনিসগুলার হিট ট্রান্সফার প্রপার্টিজ খুব পোর, কিন্তু এখানে যদি আমরা ন্যানো মেটেরিয়ালস দেই তাহলে এই হিট ট্রান্সফার পারফরমেন্সটা বাড়ায় দিবে। এতে হবে কি, ওই হিট এক্সচেঞ্জার বা সোলার কালেক্টর, ওই ডিভাইসগুলা কি কম্প্যাক্ট করা যাবে, লাইট হবে এবং এফিশিয়েন্ট হবে। আমি আরো স্পেসিফিক্যালি বলতে চাই যে আমাদের দেশে এখন যেটা বড় সমস্যা, ইন্টারনেটের স্পিড বা রিমোট এরিয়া বিশেষ করে অনেক সময় কানেকশন নাই। কাজে এটা একটা সমস্যা, এটা একটা সোসাইটাল প্রবলেম, সোসাইটাল নিড। কাজে এই নেটওয়ার্কের স্পিডটা যদি বাড়ান যায়, ব্যান্ডওয়ার্থ যদি বাড়ান যায়, এই রিমোট এরিয়াতেও যদি কানেকশন হয়, তাহলে হয়তো এই যে অনলাইন টিচিং এর যে একটা প্রশ্ন, একটা জটিলতা, এটা হয়তো সলভ হবে। কাজে এই রিসার্চ জিনিসটাই হলো আসলে প্রবলেম সলভ করা, সোসাইটির জন্য প্রবলেম সলভ করা, ইন্ডাস্ট্রির জন্য প্রবলেম সলভ করা। যে জিনিসগুলা সাবিরে বলছে, আমি এখানে জাস্ট সংক্ষেপে এখানে বললাম, যেহেতু সময় কম। অ্যাপ্লাইড এই রিসার্চ গুলো বলা হয়েছে। আর এখানে আমরা সবাই এখন জানি যে প্যান্ডেমিক সিচুয়েশনে এই করোনা ভাইরাসের জন্য আমরা সবাই বেকায়দায় আছি। কাজেই এই ভ্যাকসিন যে তৈরি করা হয়েছে, এটাও রিসার্চের মাধ্যমে তৈরি করা হয়েছে।
আর এখানে বহুত সোশ্যাল প্রবলেম আছে, যে জিনিসগুলা এই রিসার্চ গবেষণার মাধ্যমে আমরা সমাধান করতে পারি। এই জন্য রিসার্চের গুরুত্ব অনেক অনেক বেশি। আমরা হয়তো অনেকেই অবগত আছি যে বুয়েট এই অক্সিজেনটা তৈরি করছে, এটা একটা ইনভেনশন। এটার অনেক কথাবার্তা হচ্ছে। এটার again, this is an invention. This is to solve the problem of coronavirus. এখানে রিসার্চ গবেষণাটা আমি এখানে কিছু সময় ব্যয় করি। আসলে রিসার্চ গবেষণার মেইন উদ্দেশ্য হবে যে তোমাদেরকে, বিশেষ করে যারা ছাত্র আছে, এদেরকে ক্রিয়েটিভ, ইনভেন্টিভ এন্ড ইনোভেটিভ মাইন্ড হিসেবে তৈরি করা। আসলে রিসার্চ জিনিসটার কিওয়ার্ড হলো যে রিসার্চার আসলে সে হবে ক্রিয়েটিভ, সে হবে ইনভেন্টিভ, সে হবে ইনোভেটিভ। এই যে যত ধরনের সমস্যা এখানে দেখানো হলো, যে ভ্যাকসিন রিলেটেড, বা আমি সোলার সেলের কথা বললাম, ইন্টারনেটের কথা বললাম, এই জিনিসগুলো আসলে ইনোভেটিভ আইডিয়া, নলেজ গবেষণার মাধ্যমেই এতে কি হবে যে যারা এই রিসার্চ গবেষণাগুলো করবে তারা হবে ইনোভেটিভ রিসার্চার, তারা হবে ক্রিয়েটিভ, তারা হবে ইনোভেটিভ মাইন্ড ক্রিয়েট করাই হলো আসলে রিসার্চ গবেষণার মূল কারণ। তারপরে অনেক বহুত সাইড বেনিফিট আছে, জেনারেটিং ইনোভেটিভ আইডিয়াস, নিউ নলেজ, ট্রেনিং, একাডেমিক গ্রোথ। আর এর মাধ্যমে আমরা অনেক সময় কেমনে পেপার লিখতে হয়, কেমনে সুপারভাইজ করতে হবে, কেমনে গ্রান্ট নিয়ে আসতে হবে, কেমনে ছাত্রদেরকে ভালো পড়াইতে হবে। কারণ আমরা অনেক সময় ইলেকটিভ সাবজেক্ট পড়াই, অনেক সময় ফাইনাল ইয়ার থিসিস পড়াই, কাজেই ওই ট্রেনিং, একাডেমিক গ্রোথ, এই জিনিসগুলো ওখানে এটার সাথে ইনভলভ। আসলে এই অ্যাপ্লাইড রিসার্চার এখানে এই যে ক্লিয়ারলি বলা হয়েছে, আসলে এইগুলো হলো বেসিক্যালি ডিসকভারি, ইনভেনশন, ইনোভেশন। তোমরা একটু গুগল সার্চও করো এই জিনিসগুলা। আমরা তো এখানে কিছু নলেজ দিচ্ছি, আসলে এখন তো নলেজ এখন ওপেন ফ্রি, কাজে তোমরা যদি কোয়ালিটি সময় ব্যয় করো, এই আননেসেসারিলি ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন জায়গায় আমরা অনেক সময় যে গেমিং এ অনেক সময় আননেসেসারি সময় আমরা যেসব ব্যয় করি, ওই সব সময় যদি আমরা অপটিমাইজ করে আমাদের দৈনন্দিন কাজের যে কাজ থেকে আমাদের বেনিফিট আসবে ওখানে যদি সময় ব্যয় করি, তাহলে দেখা যাবে যে আসলে এই সময় এতে তোমাদের অনেক অনেক বেনিফিট নিয়ে আসবে। বিশেষ করে এই রিসার্চ গবেষণায় যদি তোমরা ডেইলি আধা ঘন্টা বা 1 ঘন্টা বা আরো সময় যদি ব্যয় করো, তাহলে ভবিষ্যতে তুমি ভালো রিসার্চার হতে পারবা, ভালো ছাত্র হতে পারবা, ভালো নাগরিক হতে পারবা, দেশের জন্য অনেক কিছু, দেশ বিদেশে যেখানে থাকো না কেন অনেক কিছু ভালো করতে পারবে। আর রিসার্চ গবেষণাটা এখানে আমি একটু লিঙ্ক করতে চাচ্ছি, কারণ আমাদের দেশের একটা ট্রেন্ড এখন, বিশেষ করে আমরা বিদেশে যাওয়ার জন্য একটা ট্রেন্ড। কাজেই রিসার্চ গবেষণা এখানে অনেকেই সিজিপিএ হয়তো হাই হয় না, বিশেষ করে যারা স্কলারশিপ পাইতে চায় এদের জন্য বিশেষ করে এই হাই সিজিপিএ একটা গুরুত্বপূর্ণ জিনিস। অনেকে এই সিজিপিএ হাই হয়তো অ্যাচিভ করতে পারে না, অনেকে হয়তো নাই, তখন এই রিসার্চ গবেষণাগুলা আসলে বেশ হেল্পফুল। এই রিলেটেড একটা টপিকস আমার আছে, হায়ার স্টাডিজ ইন ওভারসিজ কান্ট্রিজ, সাব্বিরের প্ল্যাটফর্মের ভিতরে আছে, প্রায় 1.5 ঘন্টার মতো। ওখানে ইচ এন্ড এভরি ডিটেলস দেওয়া আছে, আরো অনেকেরও টক আছে। আমার মনে হয় যে ওখানে যদি কিছু সময় তোমরা ব্যয় করো, এটাও তোমার জন্য যথেষ্ট সহায়ক হবে। বাট আমি এখানে যেটা বলতে চাচ্ছি যে ক্রাইটেরিয়া ফর স্কলারশিপ, এই রিসার্চ গবেষণা, এই যে যদি কেউ একটা কনফারেন্স পেপারও পাবলিশ করতে পারে, এই পেপারটাও তার হায়ার স্টাডিজের স্কলারশিপ পাইতে হেল্প হবে। কাজে সেই জিনিসটা আমি এখানে একটু হাইলাইট করতে চাচ্ছি, যে তোমরা যদি রিসার্চে একটু ফোকাস থাকো প্রথম থেকেই, এবং ফাইনাল ইয়ারে যায় যদি একটা কনফারেন্স পেপারও পাবলিশ করতে পারো, এইটা তোমার সিজিপিএ যদি একটু কম থাকে তখন এটা তোমার জন্য যথেষ্ট সহায়ক হবে। এইগুলো আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি। এখানে যেটা হয়তো তোমরা যখন মাস্টার্স পিএইচডি করবা তখন ওই লেভেলে, আর বিশেষ করে যারা এখানে তো অনেক একাডেমিশিয়ান আছে আর অনেক সিনিয়র প্রফেসররাও আছে, এই জন্য আমি এই পাবলিকেশনের গুরুত্বটা এখানে একটু একাডেমিক লাইনে, আর সাবির তো শুধু একাডেমিক লাইনে না, অন্য লাইনেও অন্য এরিয়াতেও ইম্পর্টেন্সটা হাইলাইট করছে। যেটা বিশেষ করে তোমরা যদি বিদেশে যাও, বাইরে যাও, তখন এই পিএইচডি ডিগ্রির জন্য, মাস্টার ডিগ্রির জন্য এই পাবলিকেশনটা একটা রিকোয়ারমেন্ট। আর এর মাধ্যমে আসলে রাইটিং স্কিল, তুমি যখন একটা পেপার সুন্দর করে লিখবা, তোমার রাইটিং স্কিল, রাইটিং স্টাইল, কমিউনিকেশন স্কিল, ওখানে রিসার্চ মেথডোলজি, অনেক জিনিস এটা থেকে ইমপ্রুভ হয় টু বুস্ট সেলফ কনফিডেন্স। আর যখন তুমি একটা পেপার পাবলিশ করবা, একটা দুইটা পেপার পাবলিশ হবে, লিখবা, এতে তোমার কনফিডেন্স বুস্ট হবে, এস্টাবলিশ নেটওয়ার্ক। আর এইভাবে একটা পেপার, দুইটা পেপার, আমি যখন ইউনিভার্সিটি মালয়েতে ছিলাম, একটা দুইটা পেপার ছিল, আলহামদুলিল্লাহ এখন আমার সারা পৃথিবীতে নেটওয়ার্ক, কারণ আমার প্রচুর পেপার আছে, যার দরুন অনেকেই আমার সাথে ডাইরেক্ট কমিউনিকেট করে, এবং এটা আমার জন্য বেনিফিশিয়াল, ওদের জন্য বেনিফিশিয়াল, কারণ আমার অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতার মাধ্যমে ওদেরকে আমি হেল্প করি। ওদের পেপারটা হয়তো Q3 লেভেলে আছে, আমি যদি একটু তাদেরকে হেল্প করি, দেখা যাবে যে তার পেপারটা Q1 এ পাবলিশ করা যাবে। যেমন এক পাকিস্তানি রিসার্চার চীন দেশে রিসার্চ করতেছিল, সে একটু সমস্যা ফিল করতেছিল, যার দরুন সে কোনো পেপার পাবলিশ করতে পারে নাই।
এতে তার স্কলারশিপটা চলে যাওয়ার পথে, তার ডিগ্রিটা হয়তো হবে না, তখন আমার সাথে কমিউনিকেট করাতে আমি তাকে একটু হেল্প করছি এবং ফাইনালি পেপারটা Q2 জার্নালে পাবলিশ হয়েছে এবং এতে তার চাকরিটা, বিশেষ করে তার স্কলারশিপটা রিটেন হয়েছে, সে ডিগ্রি পাইছে। আলহামদুলিল্লাহ। এটা হলো রিসার্চ কোলাবোরেশন নেটওয়ার্কের বেনিফিট ডিউটি টু সলভ ইন্ডাস্ট্রিয়াল প্রবলেম, জেনারেট নিউ আইডিয়া। এগুলা অনেক হাই লেভেলের, এগুলা হয়তো ভবিষ্যতে তোমরা যখন পিএইচডি মাস্টার্সে যারা ইন্টারেস্টেড যাবা ওদের জন্য এগুলা বেনিফিশিয়াল। আমি বেশি সময় এখানে দিচ্ছি না। এটা বিশেষ করে আমরা মালয়েশিয়াতে বা ইন্টারন্যাশনাল এগুলো একটা প্র্যাকটিস, রিসার্চ গবেষণা আর ওয়েটেজ, বিশেষ করে যারা আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর সব এখানে আছেন, আমার মনে হয় যে আমাদের দেশে এই জিনিসগুলো একটু ল্যাকিং। কাজেই কোয়ালিটি যদি এনরিচ করতে হয়, কাজেই রিসার্চ এলিমেন্টটাও আসলে ওই প্রমোশনের ভিতরে থাকতে হবে। যেমন মালয়েশিয়াতে প্রত্যেকটা লেভেলেই এই ক্রাইটেরিয়া গুলো আছে, টিচিং এর ওয়েটেজ আছে, রিসার্চের ওয়েটেজ আছে, পাবলিকেশনের ওয়েটেজ আছে, সুপারভিশনের ওয়েটেজ আছে, এগুলা ওয়েল ব্যালেন্সড। আমি এটা দেখাচ্ছি বিশেষ করে ইউনিভার্সিটির পলিসি লেভেলের। আমার মনে হয় যে আমাদের দেশের পলিসি মেকাররা বা ইউজিসি এই জিনিসগুলো যদি ইন্ট্রোডিউস করে তাহলে আসলে এডুকেশনের কোয়ালিটি আরো ইমপ্রুভ হবে। তা না হলে যে কেউ যদি প্রফেসর হয়ে যায় নিউজ পেপার পাবলিশ করে, আমি জানি না এত ডিটেলস বা যতটুকু আমরা সোশ্যাল মিডিয়া থেকে জানি যে কেউ অনেক সময় কোয়ালিটি রিসার্চ গবেষণা টিচিং ছাড়াই হয়তো প্রমোশন পাওয়া যায়। এগুলো আসলে আমাদের কোয়ালিটি টিচিং এডুকেশনের জন্য আসলে অশনি সংকেত। আমি এই জন্য এই স্লাইডটা দিছি, যারা পলিসি মেকারে বিশেষ করে থাকবে, বিশেষ করে মাননীয় ভাইস চ্যান্সেলর হয়তো এখানে আছেন, সিটি ইউনিভার্সিটি যদি এসব পলিসি কোয়ালিটি এনশিওর করার জন্য ইন্ট্রোডিউস করে, আমার মনে হয় যে ইউনিভার্সিটির নিজস্ব স্ট্র্যাটেজি পলিসি থাকা উচিত, যেখানে এই কোয়ালিটি রিসার্চ কোয়ালিটি টিচিং এর মোটিভেশন বা এনকারেজ দেওয়া হয়। এই জন্য আমি স্লাইডটা এখানে প্রেজেন্ট করছি। যাই হোক, আমি এখানে এই স্লাইডটা প্রেজেন্ট করছি, এগুলো হলো আমার কিছু রিকগনিশন। এটা আমি গর্ববোধ করি না, আমি এই জন্য প্রেজেন্ট করছি, আসলে এখানে তো বহুত ছাত্র আছে যারা বিশেষ করে এদের ভিতর থেকে যদি 5%ও আমার চেয়ে ভালো রিসার্চার হইতে পারে, গবেষক হইতে পারে, দেশের সুনাম নিয়ে আসতে পারে, এদেরকে দেখানোর জন্যই। আসলে আমি তো বললাম যে আমি বুয়েট থেকে 1997-এ সিজিপিএ 3.24 নিয়ে মালয়েশিয়াতে আসি। মালয়েশিয়াতে রিসার্চ গবেষণা করলাম ইউনিভার্সিটি মালয়েতে 15-20 বছর, যেখানে আমার রিসার্চের হাতে করি। রিসার্চ করার পরে, গবেষণা করার পরে আসলে আমার আলহামদুলিল্লাহ আমার রিসার্চ গবেষণায় বেশ ভালো পারফরমেন্স দেখানোতে ওই ইউনিভার্সিটিতে আমার সহজে প্রমোশন হয়েছে। আমি এই 2014 সালে একটা রিওয়ার্ড পাই, যেটা হাইলি সাইটেড রিওয়ার্ড। এটা হলো সারা পৃথিবীর ভিতরে টপ 1%-দেরকে এই রিকগনিশনটা দেওয়া হয়। আমি ওই মালয়েশিয়ার ভিতরে তখন 2014 সালে 4 জন ছিল, আমি ওদের ভিতরে একজন ছিলাম। আমি এটা 2014 থেকে 2020 গত 7 বছর ধরে আমি কনজিকিউটিভলি পাচ্ছি। এই অফারটা পাওয়ার পরে, এই রিকগনিশনটা পাওয়ার পরে বেসিক্যালি আমার তখন 5টা জায়গা থেকে অফার আসে এবং আমি অ্যাপ্লাই করি নাই। এগুলো সব আসলে আমাকে ওনারাই খুঁজে বের করছে এবং ফাইনালি আমার দুবাই থেকে অফার আসে, ব্রুনেই থেকে অফার আসে, মালয়েশিয়া থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অফার আসে। মালয়েশিয়ার এখানে দেখতে পাচ্ছেন যে মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন আমাদেরকে রিকগনিশন দিয়েছে। তখন আমি ফাইনালি ওই কিং ফাহাদ ইউনিভার্সিটি থেকে ওরা মালয়েশিয়াতে আসা আমার সাথে একটু কথা বলার জন্য, আমাকে কনভিন্স করার জন্য। অনেক কথাবার্তা বলার পরে আমি ওখানে ফাইনালি ডিসিশন নেই। ওরা আমাকে বেশ একটা ইমপ্রেসিভ অফার দিয়েছিল, যে অফারটা আমি মালয়েশিয়াতে যে সুযোগ সুবিধা পাইতাম এর চেয়ে আমি 5 গুণ সুযোগ সুবিধা নিয়ে ওখানে গেলাম। যাই হোক, ওখানে কিছুদিন ছিলাম। তারপরে কন্টিনিউয়াসলি আরো বিভিন্ন জায়গা থেকে অফার আসছে, অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন জায়গা থেকে আমার অফার কন্টিনিউয়াসলি আসে আমার এইসব রিকগনিশনের জন্য। আমি এই জন্য রিসার্চারদেরকে সবসময় বলি, তুমি তোমার কাজটা করো, তুমি তোমার এফোর্টটা দাও, তাহলে হবে কি, ইউ ডোন্ট নিড টু হান্ট ফর দ্য জব, জব উইল হান্ট ফর ইউ। আমি এই কথাগুলো বোঝানোর জন্য এই রিকগনিশন গুলো এখানে তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। আমি আরেকটা উদাহরণ দিই। রিসেন্টলি আমার একজন পিএইচডি স্টুডেন্ট, সে খুব প্রলিফিক রিসার্চার ছিল, খুবই ডেডিকেটেড রিসার্চার ছিল, সে ইরানিয়ান ছিল। সে খুব বেকায়দার ভিতরে ছিল। আমি আমার নিজের কিছু পকেট থেকে পয়সা দিয়েও তাকে, যেহেতু মেধাবী, তাকে হেল্প করছি। তার টিউশন ফি এর সমস্যা ছিল, অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। তার মা একজন নার্স ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে অসুবিধায় পড়ছে। তখন তার ব্যক্তিগত অনেক জিনিস আমি সহায়তা করার সাথে সাথে তাকে আমি একজন ভালো গবেষক বানাইছি। এবং এই যে ম্যাগাজিন, একটা নতুন ম্যাটেরিয়ালস, এটা 2011-তে ইনভেন্ট হয়েছে, এটা আমরা সাকসেসফুলি এই ইরানিয়ানের মাধ্যমে, এই স্টুডেন্টের মাধ্যমে আমরা ডেভেলপ করতে পারছি। এবং অনেকগুলো ভালো কোয়ালিটি পেপার পাবলিশ করছে। এবং
যখন ওই কমিটি মেম্বাররা তার ইভালুয়েশন করতে গেছে তখন আমি রেডি না তার থিসিস সাবমিট করার জন্য, কিন্তু কমিটি মেম্বাররা বলতেছে যে এইটা মোর দেন এনাফ। তখন এটা তো আমার জন্য একটা ক্রেডিট, আমার স্ট্যান্ডার্ড এখনো হয়নি, কিন্তু কমিটি বলতেছে এটা মোর দেন এনাফ। তখন তার থিসিস সাবমিট করলো, থিসিস সাবমিট করার পরে সাকসেসফুলি সে পিএইচডি কমপ্লিট করলো। চার জায়গা থেকে তার অফার আসছে। আমি তাকে 2টা অফার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের অফারগুলো হয়তো অ্যাট্রাকটিভ হয়নি। ফাইনালি সে ইউএইতে একটা ইমপ্রেসিভ অফার পাইছে এবং ওখানে সে জয়েন হয়েছে। এই অফারগুলো সবগুলা তাকে তার কোয়ালিটির জন্য, তার কোয়ালিফিকেশনের জন্য। আমি যে জিনিসটা সংক্ষেপে আবার বলতে চাচ্ছি যে আসলে যদি আমরা হার্ড ওয়ার্ক করি, আমরা যদি পরিশ্রম করি, বিশেষ করে আমাদের বাংলাদেশি ছাত্রদের যে মেধা আছে, যে ট্যালেন্ট আছে, তাহলে জব উইল হান্ট ফর দেম। ইউ ডোন্ট নিড টু হান্ট ফর দ্য জব। যেমন আমি যখন আমার মাস্টার শেষ করছি, মাস্টার শেষ করার সাথে সাথেই 2-3টা পেপার হয়েছে, ডিন আমাকে অফার দিছে তুমি আমাদের ফ্যাকাল্টিতে জয়েন করো। তখন পিএইচডি ছাড়া কাউকে ওরা লেকচারার হিসেবে নিত না। আলহামদুলিল্লাহ আমি তখন পিএইচডি ছাড়াই শুধু মাস্টার ডিগ্রি কমপ্লিট করে তখন আমি ইউনিভার্সিটি মালায়া, যেটা মালয়েশিয়ার ভিতরে নাম্বার 1 টপ ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ বেস্ট রিনাউন্ড ইউনিভার্সিটি, ওখানে আমি এই পাবলিকেশনের জন্য, আমার কোয়ালিটি রিসার্চের জন্য আমি ওখানে। এইগুলো হলো সব মোটিভেশনাল। তোমরা ভালো রিসার্চ গবেষণা করো, তোমরা অনেক ভালো জায়গায় পৌঁছতে পারবা। আর শুধু তাই না, আমি নিয়মিত বিভিন্ন এক্সটার্নাল থিসিসের জন্য আমার কাছে থিসিস ইভালুয়েট করতে আসে, প্রপোজাল ইভালুয়েট করতে আসে। আমি ডিস্টিংগুইশ প্রফেসর হিসাবে, ভিজিটিং প্রফেসর হিসেবে, যেগুলোতে অনেক ফাইন্যান্সিয়াল বেনিফিটও আছে, যদিও রিকগনিশনও আছে। আর ইউনিভার্সিটি মালয়াতে আমি যখন ছিলাম তখন প্রত্যেকটা T1 পেপার পাবলিকেশনের জন্য আমরা 1,20,000 রিঙ্গিট টাকা করে পাইতাম, যেটা হলো এডিশনাল ফাইন্যান্সিয়াল বেনিফিট অন টপ অফ আওয়ার স্যালারি, বোনাস বেনিফিট। কাজে এই রিসার্চের যে আরো কত ইমেন্স ট্রিমেন্ডাস বেনিফিট, সেটা আমি এখন এনজয় করতেছি। আমার টাইটেল গুলাতেও তোমরা হয়তো ছাত্ররা দেখবা, আর যারা এখানে আমাদের মাননীয় শিক্ষকরা আছেন দেখবে যে এখানে টাইটেল গুলোর ভিতরে কিন্তু আমাকে স্পেশাল টাইটেল দিচ্ছে। আমি যখন সৌদি আরবে যাই তখন আমাকে ওই চেয়ার প্রফেসর, এটা স্পেশাল একটা ডেজিগনেশন। আমি যখন এই সানোয়েতে আসি এখানে আমাকে ওই ডিস্টিংগুইশ রিসার্চ প্রফেসর এই পজিশনটা দেওয়া হচ্ছে। শুধু তাই না, এই সানো ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি, এরা আমার এই পজিশনটাকে আবার ওই ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির সাথে অ্যাসোসিয়েট করছে। আমি বেসিক্যালি এখন 2টা পজিশন হোল্ড করতেছি, একটা এই সানো ইউনিভার্সিটিতে আর একটা ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটি ইউকেতে, ওখানে আমার পার্ট টাইম। এইগুলা সব এই রিসার্চের জন্য। আসলে টিচিং দিয়ে খুব বেশি দূর আগানো যায় না, কাজেই কেউ যদি রিসার্চ গবেষণা করে, যেটা আমি এই জন্য বলি যে আসলে বুয়েট আমাদেরকে এমন সিজন বানাই দিছে, এমন ট্রেন্ড করে দিছে, যার জন্য আমরা বিদেশে যাই আসলে যদি উপযুক্ত পরিবেশ পাই আর নিজেরাও কিছু স্ট্র্যাটেজি ডেভেলপ করি, হার্ডওয়ার্ক করি, আসলে আমরা ভালো উচ্চমানের গবেষক হতে পারবো, যেটা দেশের জন্য বেনিফিট হবে, বিভিন্নভাবেই এটা বেনিফিশিয়াল হবে। কাজেই এই স্লাইডগুলো আসলে আমি মোটিভেশনের জন্যই তোমাদেরকে প্রেজেন্ট করলাম। আই হোপ ইউ উইল বি মোটিভেটেড। এটা তো রিসার্চের। আমি টিচিং এও এটা এখানে একটু সামথিং নিউ আমি শেয়ার করব। আলহামদুলিল্লাহ টিচিং এও আমার এক্সেলেন্ট রিওয়ার্ড, যেটা হয়তো ছাত্র শিক্ষক যারা আছে সবাই দেখতে পারবে। এখানে মালয়েশিয়াতে এইটা বা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুলাতে এই টিচিং এর একটা ইভালুয়েশন আছে, যেটা কেউ যদি প্রমোশন হতে চায়, প্রমোশনের জন্য তখন এই টিচিং ইভালুয়েশনটা ধরা হয়। যেমন স্কেল 5-এর ভিতরে তাকে 3.5 পেতে হবে, এটা স্টুডেন্টরা ইভালুয়েট করবে এট দ্য এন্ড অফ দ্য সেমিস্টার। এই ইভালুয়েশনে যদি কেউ 3.5 এর নিচে হয় তাহলে সে প্রমোশনে যেতে পারবে না। কাজেই তাকেও টিচিং এও ইনোভেটিভ হতে হবে, টিচিং এও কোয়ালিটি থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমি রিসার্চের সাথে সাথে এই টিচিং এও আমি এক্সেলেন্স অ্যাওয়ার্ড গুলো পাইছি। আমি এটা শেয়ার করে আমি কি জন্য পাইছি, এবং এই জিনিসটাও আমি সিটি ইউনিভার্সিটির যারা মাননীয় অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে আছে, ভাইস চ্যান্সেলর সাহেব বা যারা সিনিয়র শিক্ষক আছেন বা যারা এখানে শিক্ষক, ওনাদেরকে আমি আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করব, যাতে এই ছাত্ররা বেনিফিটেড হয়, এই কোয়ালিটি এনশিওর হয়, এবং সামথিং নিউ ক্যান বি ডান ইন বাংলাদেশ অলসো। এই জিনিসটা কি, আসলে আমি এখানে ওই রিসার্চের সাথে সাথে আমি যখন এই টিচিং একটা সাবজেক্ট পড়াই, এই প্রত্যেকটা সাবজেক্টেই যেহেতু ওই টিচিং ইভালুয়েশন হয়, আর আমি মনে করি যে আসলে ছাত্রদেরকে টেক কেয়ার করা, এরা তো আমাদের ছেলে পেলে, আমরা তো ওদের গার্ডিয়ান, এদেরকে যদি আসলে আমরা ভালোভাবে টেক কেয়ার না করি তাহলে আসলে এটা ভালো টিচিং আমার কাছে মনে হয় না। এই জন্য আমি ব্যক্তিগতভাবে কিছু ইনোভেটিভ আইডিয়া বা কিছু জিনিস ইমপ্লিমেন্ট করতাম, যেগুলা ছাত্রদের জন্য খুব ফ্রেন্ডলি হতো, ছাত্রদের জন্য সুবিধা হতো, ওদের লার্নিং ক্যাপাবিলিটি ইমপ্রুভ হতো। এটা একটা এক্সাম্পল যে আমি একটা স্টুডেন্ট ফিডব্যাক ফর্ম দিতাম। একটা তো ইউনিভার্সিটির
আছে যেটা সেমিস্টার শেষে ওটা ইভালুয়েট হবে, ওটা তো আছে। আর এটা হলো আমি নিজে ব্যক্তিগতভাবে ডেভেলপ করছি, এটাও আমাদের বুয়েটের এক প্রফেসরের আইডিয়া, আমি তার কাছ থেকে এই আইডিয়াটা নিয়ে আমি নিজেও এটা ইমপ্লিমেন্ট করছি। উনি মেটেরিয়াল সায়েন্সের একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল, উনি ইউনিভার্সিটি মালয়াতে এখন প্রফেসর। উনি এই ফিডব্যাক ফর্মটা ছাত্রদের কাছ থেকে ফিডব্যাক নিত ওনার নিজের টিচিং ইভালুয়েশনের জন্য। এটা আমরা সবসময় ইমপ্রুভ করার জন্য, যে জিনিসটা আমাদের বাংলাদেশে নাই। আসলে আমরা অনেক সময় মনে করি, যেহেতু আমি বাংলাদেশে ছাত্র ছিলাম, অনেক সময় মনে করি যে আমরা শিক্ষক হিসেবে মনে করি যে আমার টিচিং পারফেক্ট, ছাত্ররা হয়তো সবকিছু বুঝছে। আসলে এটা একটা রং আইডিয়া। ছাত্রদের কাছ থেকে যদি ফিডব্যাক না নেই তাহলে এটা আসলে বোঝা যাবে না। আর সব শিক্ষকই যে ভালো, অনেক সময় শিক্ষকরা হয়তো মেধাবী হইতে পারে কিন্তু ভালো শিক্ষক নাও হইতে পারে। এখানে একটা দুর্বলতা, এই গ্যাপটা আসলে এই ফিডব্যাকের মাধ্যমে আমি দেখছি যে বেশ বেনিফিশিয়াল। এই যে আমি একটা স্যাম্পল এখানে নিয়ে আসছি, যে আমি যে কোর্সটা পড়াই এই কোর্সটার আসলে বিভিন্ন জিনিস। ডু ইউ থিঙ্ক দ্য লেকচার ডেলিভার্স লেকচার বেসড অন দ্য কোর্স আউটকাম, does the lecture relate to the course outcome, theoretical problem solving, এই কোশ্চেনগুলো আমি নিজে নিজেই তৈরি করছি এবং ছাত্রদেরকে দেই। এবং ওদের রোল নাম্বার বা মেট্রিক নাম্বার আমি কোনো কিছু চাই না, যাতে ওরা এম্বারাস ফিল না করে। এটা উদ্দেশ্য হলো যে আমার কোর্সটা ওরা সুন্দরভাবে বুঝছে কিনা, আমার ডেফিসিয়েন্সি আছে কিনা, ওদের সমস্যা কি, ওদের ফিডব্যাক নিয়ে যাতে আমি ওদেরকে এন্টারটেইন করতে পারি। এবং এতে দেখা গেছে যে আসলে স্টুডেন্টরা বেশ বেনিফিটেড হচ্ছে। এবং শেষে আমি একটা কোশ্চেন রাখি, আদার সাজেশন, একটা ওপেন কোশ্চেন, যাতে যে কোনো জিনিস ওরা এটা ওখানে এক্সপ্রেস করতে পারে। ইভেন আমাকে যদি অ্যাটাকিং করেও লেখে, দ্যাটস ফাইন, বিকজ আমি তো ওদেরকে সার্ভ করতেছি। এবং এর মাধ্যমে আমি যখন সেমিস্টারের মাঝামাঝিতে ওদের প্রবলেমগুলো আমি দেখি, আইডেন্টিফাই করতে পারি, এবং আইডেন্টিফাই করে যখন আমি অ্যাড্রেস করি, এতে ছাত্ররা আসলে বেশ বেনিফিটেড হয় এবং ওরা এই জিনিসগুলো খুব পছন্দ করে। আমি এখানে কিছু জিনিস এই টিচিং এর জন্য স্পেসিফিক্যালি বলবো, যেটা আমাদের দেশে হয় না। আসলে আমি মনে করি যে এটা একটা আমাদের টিচারদের একটু প্যাশন থাকা দরকার, তাদের প্যাশনেট হওয়া দরকার, বিশেষ করে এই ছাত্রদেরকে টেক কেয়ার করার জন্য। কারণ আমরা যখন ছাত্র পড়াই, এখানে অনেক ছাত্র আছে মেধাবী, অনেক ছাত্র আছে এক্সট্রাঅর্ডিনারি, এদের জন্য হয়তো আমাদের এত সময় ব্যয় করা দরকার নাই। বিশেষ করে যারা দুর্বল ছাত্রদেরকে যদি আসলে আমরা একটু টেক কেয়ার না করি, এদেরকে যদি যত্ন না করি, তাহলে এই ছাত্ররা যদি ফেল করে, তাহলে আমার মনে হয় যে আসলে এজ এ লেকচারার, এজ এ টিচার, এটা আমাদের ফেইলিউর। কাজে এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। আমি এই কাজটা সবসময় করতাম। বিশেষ করে যারা দুর্বল ছাত্র, যারা কুইজে একটু খারাপ করে, এদেরকে আমি ব্যক্তিগতভাবে আমার অফিসে নিয়ে আসা, আমার রুমে নিয়ে আসা, ইভেন যখন লেকচার দিতাম, এদেরকে আমি সামনের কাতারে বসাইতাম, যাতে এরাও নিজেরাও মনোযোগী হয়, আমি এদের এই সমস্যাগুলো যাতে ওভারকাম করতে পারি। এটা আমি যখন ইউনিভার্সিটি মালয়াতে ছিলাম, ওই টপ ইউনিভার্সিটিতে এই প্র্যাকটিস গুলা করাতে এটা ছাত্ররাও বেনিফিটেড হয়েছে, আমিও কিছু টিচিং ইমপ্রুভ হয়েছে। আর এখানে আমরা নতুন নতুন কিছু টিচিং মেথডোলজি ইমপ্রুভ করতে পারছি, যার ধরুন এই যে টিচিং এর এক্সেলেন্স অ্যাওয়ার্ডটাও আমি এখানে পাইছি। এখানে আমি সংক্ষেপে এই জিনিসগুলাই কিছু বললাম। কাজে এখানে যারা সিটি ইউনিভার্সিটির যারা শিক্ষক আছেন, ওনারা যদি নিজেরাই ব্যক্তিগতভাবে কিছু ফিডব্যাক ছাত্রদের কাছ থেকে নেয়, বিভিন্নভাবে নিয়ে যদি ওটা ইমপ্লিমেন্ট করে, তাহলে এটা ভালো হবে। আর বিশেষ করে দুর্বল ছাত্রগুলো আইডেন্টিফাই করা, তাদের যদি কিছু সময়, অতিরিক্ত সময় আমরা দেই, আমরা গার্জিয়ান হিসেবে বা তাদের প্যারেন্টস এর মতো তাদেরকে যদি ট্রিট করি, তাহলে দেখা যাবে যে আসলে ছাত্ররা অনেক মোটিভেটেড হবে, অনেক দুর্বল ছাত্র হয়তো ভালো করবে। আমার মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসগুলো হয়তো বাংলাদেশে বিশেষ করে সিটি ইউনিভার্সিটিতে ইমপ্লিমেন্ট করলে, তাহলে এতে যদি একজন স্টুডেন্ট ভালো হয়, দেশে যদি ভালো করে, বিদেশে যায় ভালো করে, যে জিনিসটা আমি প্রথমেই বলছি কোয়ালিটির কথা, তাহলে আমার মনে হয় যে এই সিটি ইউনিভার্সিটির সুনাম দেশ এবং বিদেশে সব জায়গায় ছড়াবে। আমি এই কথাটা একটু জোরে সরেই বলতে চাই যে আসলে কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি রিসার্চ, কোয়ালিটি টিচিং, এটার গুরুত্ব অনেক অনেক বেশি। আমি সবসময় আমার জীবনে এই কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করছি, যার দরুন আসলে কোনো জায়গাতে আমি ঠেকি নাই, আল্লাহ ঠেকায় নাই। কাজে এই জিনিসটা আমি ম্যানেজমেন্টকেও বা যারা টিচার আছে, লেকচারার আছে, ওনাদেরকে আমি একটু স্ট্রংলি রিকমেন্ড করবো যে এই কোয়ালিটি যাতে এনশিওর হয়, যাতে স্টুডেন্টরা ভালো জিনিস শিখে, ইনোভেটিভ ওয়েতে শিখে, যেটা দেশ, জাতি এবং বিদেশে যাতে এরা ভালো করতে পারে। এতে দেখা যাবে কি আসলে সিটি ইউনিভার্সিটির সুনামটা ভালো হবে। বিশেষ করে আমি যদি দেখি যে সিটি ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট আইসা ভালো ট্রেনিং দেওয়া হচ্ছে, এখানে আইসা মালয়েশিয়াতে ভালো করলো, এতে দেখা যাবে যে সিটি ইউনিভার্সিটি নেক্সট টাইম আমি সিটি ইউনিভার্সিটিকে একটু প্রায়োরিটি দিব। হ্যাঁ, কাজেই এই জন্য স্টুডেন্টদের ঘুরে দেওয়ার আসলে শুধু স্টুডেন্টেরই দায়িত্ব না, আমার মনে হয় যে ইউনিভার্সিটির দায়িত্ব আছে, ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের দায়িত্ব, শিক্ষকদের, সবার প্যারেন্টস, সবারই দায়িত্ব আছে। সবাই যদি আসলে দায়িত্ব পালন করে, তাহলে আসলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভালোভাবে মানুষ করতে পারবো। এখানে আমি আসলে ওই কনভার্টিং থিসিস টু জার্নাল, এটা বিশাল একটা টপিকস। আমি খুব সংক্ষেপে একটু তাড়াতাড়ি এখানে যাব, কারণ এই জিনিসগুলা
একটা টপিকসে আছে সাবিরের ওয়েবসাইটে, কনভার্টিং থিসিস টু জার্নাল। ওখানেও এটা প্রায় 1.5 ঘন্টার মতো টক। ওখানে ইচ এন্ড এভরি ডিটেলস আছে। ওখান থেকে তোমরা যারা ছাত্র আছো একটু দেখে নিও। আমি একটু তাড়াতাড়ি এই জিনিসগুলো এখানে দেখবো। আচ্ছা, এখানে লিংকটাও দিয়ে দিচ্ছি। আমি লিংকটা দিয়ে দিচ্ছি। আমি লিংকটা দিয়ে দিচ্ছি স্যার সাথে সাথে। জি জি। আচ্ছা, আর এখানে আমি আসলে রিসার্চের যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা এখানে তোমাদেরকে বুঝাইতে চাচ্ছি। তোমরা আন্ডার গ্রাজুয়েটে কি কি জিনিস করো এবং এখানে যাতে এই কোয়ালিটিটা ইনশিওর হয়। আমি সবসময় এই একটা কথা বারবার বলতে চেষ্টা করতেছি যে যে কোনো কাজে তোমরা কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করো না। দেয়ার ইজ নো শর্টকাট। There is no shortcut way to be a good researcher, good lecturer, good teacher or whatever it is. এই জন্য তোমরা যখন এই ল্যাব এক্সপেরিমেন্ট হয়, অ্যাসাইনমেন্ট হয়, প্রজেক্ট হয়, যেখানে রিসার্চের কিছু এলিমেন্ট আছে, এই জন্য আমি বললাম যে আসলে যদি ফার্স্ট ইয়ার থেকে তোমরা আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করো, তাহলে রিসার্চ জিনিসটা কি তাহলে সহজে বুঝতে তোমাদের একটু সহজ হবে। আর যদি রিসার্চ বুঝো তাহলে ওইটার টেস্ট বা ওইটার সুইটনেসটা তুমি আস্তে আস্তে বুক করতে পারবা। আর যদি এই টেস্টটা বুঝতে পারো তাহলে যে এর চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে পারবা। আর যখন তুমি চ্যালেঞ্জ ওভারকাম করতে পারবা তখন তুমি গ্লোবাল প্রবলেম সলভ করতে পারবা, তুমি রিনাউন্ড ওয়ার্ল্ড ক্লাস রিসার্চার হইতে পারবা। তাহলে দেখলা তো এখানে দেখলাম আমি কিন্তু সিম্পলি একজন গ্রামের ছেলে, আমার বাবা একজন সাধারণ কৃষক, আমি ওখান থেকে আসছি, আমি বুয়েটে এডমিশন পাইছি আলহামদুলিল্লাহ, কোনো প্রকার কোচিং ছাড়া আমি একদম গ্রামের বাড়িতে নিজে নিজে পড়াশোনা করে আসছি। কাজেই এখন দেখো যদি আমি গ্রাম থেকে আসছি তারপরে আলহামদুলিল্লাহ আমার দেখো যে রিকগনিশন আলহামদুলিল্লাহ এটা বিকজ অফ কোয়ালিটি ওয়ার্ক। আমি যে কোয়ালিটিকে কোনোদিন স্যাক্রিফাইস করি না। এবং সাবিরকেও বলছি আমি তোমার গ্রুপের সাথে তোমার এই প্ল্যাটফর্মের সাথে জড়িত থাকতে ইন্টারেস্টেড, কিন্তু তোমাকে প্রফেশনাল হইতে হবে, তোমাকে কোয়ালিটি কখনো কম্প্রোমাইজ করতে পারবে না। এই কন্ডিশনে আমি সাবিরের সাথে সংযুক্ত আছি। যাই হোক, এখানে যে কথাটা বলতেছিলাম এগুলো হলো তোমাদের কিছু রিসার্চ ফ্লেভার, যেমন তোমরা ল্যাব ওয়ার্ক করো, কাজেই এখানেও তোমরা যদি একটু সময় ব্যয় করে একটু কোয়ালিটি তৈরি করো, শুধু পাস মার্ক পাওয়ার জন্য তোমরা এই পড়ালেখা করো না। আসলে তোমার পড়ালেখাটাও হওয়া উচিত যে তুমি জিনিসটা ভালো করে বুঝলা, মুখস্থ বিদ্যা না। কাজে এখানে যে একটা ল্যাব এক্সপেরিমেন্ট করতেছো এটা সুন্দরভাবে বুঝা, যতটুকু সম্ভব তুমি এখানে বুঝা সুন্দর করে ভালো করে কোয়ালিটি জিনিস এনশিওর করার সবসময় চেষ্টা করো। কখনো কারো জিনিস কপি পেস্ট করো না। তোমার আরেক বন্ধুর কাছ থেকে যাস নিয়ে কপি পেস্ট করলা, এটা হয়তো শিক্ষক ধরতে পারে না, কিন্তু এটা তোমার জন্য তুমি একটা ক্ষতির কারণ করলা। কারণ কপি পেস্ট করে তুমি আগাইতে পারবে না, কপি পেস্ট করে তুমি ভালো গবেষক হতে পারবে না, কপি পেস্ট করে তুমি ওয়ার্ল্ড ক্লাস রিসার্চার হতে পারবে না। এগুলা খুব গর্হিত জিনিস, কপি পেস্ট করা আরেকজনের সেশনাল জিনিস বা ল্যাব ওয়ার্ক, যেটা আমরা অনেক সময় করে আসছি। এখন দেখি যে না এই জিনিসগুলা ভালো না, এই জিনিসগুলা ঠিক না। অনেক সময় আমরা আরেকজনের রোল নাম্বার সহ কপি করে ফেলাই, কপি এন্ড পেস্ট। এটাই সাবিরা বলছে যে ওই প্লেগিয়ারিজম ভেরি ডেট্রিমেন্টাল। কাজে এই জিনিসগুলো তোমরা কখনো প্র্যাকটিস করো না। যেটুকুই হয় ব্রুকেন, বাট তোমার নিজের থেকে তোমার নিজের ইনপুটটা দিয়ে লার্নিং করার চেষ্টা করো। আমি এই জিনিসগুলো এখানে বলার চেষ্টা করতেছি। এই যে ল্যাব এক্সপেরিমেন্ট করো বা অ্যাসাইনমেন্ট করো, প্রজেক্ট, অনেক সময় যেগুলাতে কিছু রিসার্চের হালকা কিছু রিসার্চের এলিমেন্ট থাকে, লিটারেচার সার্চ করো, যেটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে যে জিনিসগুলো হয় এখানে একটু কোয়ালিটি এনশিওর করার চেষ্টা করো। তাহলে এটা তোমার যখন ভবিষ্যতে হাই লেভেলের রিসার্চ গবেষণা করতে যাবা এটা তোমার জন্য যথেষ্ট সহায়ক হবে। ডেফিনেশন অফ থিসিস, এখানে এই জিনিসগুলো আমি বেশি বলতে যাব না। এখানে একটু সময় ব্যয় করি, যেটা থিসিস পেপারের সাথে হাউ রিলেভেন্ট। তো থিসিস থেকে যাও, তোমার দেখা যাবে যে থিসিসটা আসলে এরকম, যেটা 100 থেকে 120 পাতার হতে পারে। যেটা টেবল অফ কন্টেন্ট দেখতেছো, টেবল অফ কন্টেন্ট থাকবে, নোমেনক্লেচার থাকবে, লিস্ট অফ টেবল থাকবে, লিস্ট অফ ফিগার্স থাকবে, অ্যাকনলেজমেন্ট থাকবে, টাইটেলস। এটা একটু ব্রডার ভার্সন। আর পেপারটা হবে তোমার শর্টার ভার্সন, যেখানে 10 থেকে 20 পাতার হইতে পারে। আর এই পেপারটাকে বোঝানোর জন্য আমি এখানে একটা নিয়ে আসছি, এখানে ইমরাট। I stands for introduction, M stands for methodology, R stands for results, A stands for and D stands for discussion. এইটা হলো স্ট্রাকচার অফ এ পেপার। এখানে বেসিক্যালি দেখো ইন্ট্রোডাকশন, মেথডোলজি, রিজাল্ট, ডিসকাশন, কনক্লুশন, অ্যাকনলেজমেন্ট। এইটা হলো ডিফারেন্স একটা থিসিস আর একটা পেপারের ভিতরে। তার মানে তুমি যখন একটা থিসিস করতেছো এটার ভিতরে যদি আসলে আমি যেটা বললাম যে ফার্স্ট ইয়ার থেকে যদি রিসার্চ নলেজ তোমার থাকে, তাহলে রিসার্চ পেপার পাবলিশ করার জন্য যে কিছু ইনগ্রেডিয়েন্ট থাকবে, যেমন আমরা ওখানে বলছি যে নভেলটি থাকতে হবে, সাবিরে যে জিনিসগুলো ওখানে দেখাইছে, তাহলে তোমার যে রিসার্চের যে নলেজ একটা পেপার কখন পাবলিশ করা যাবে, ওই জিনিসগুলো ওই ইনগ্রেডিয়েন্ট গুলো যখন থাকবে তোমার থিসিসের ভিতরে, তখন আসলে পেপার লেখাটা সমস্যা হবে না। পেপার লেখাটা হবে আসলে জাস্ট ম্যাটার অফ কনডেন্সিং, কনসাইসিং
100 থেকে 120 পাতাকে তুমি 10 থেকে 20 পাতায় নিয়ে আসলা, হ্যাঁ, তাহলে তোমার এই থিসিসটা একটা পেপারে হয়ে গেল। এবং এই পেপারটা যদি তুমি কনফারেন্সেও পাবলিশ করতে পারো তাহলে তোমার রিসার্চ নলেজটা ইমপ্রুভ হয়ে গেল। আমি কি জানতে পারি আমার আর কতক্ষণ সময় আছে? স্যার আমরা তো স্কেজুয়াল টাইমের থেকে একটু চলে গেছি স্যার, আপনি শেষ করেন। আচ্ছা, তাহলে আমাকে বলেন আমি কত মিনিট বলতে পারবো, যাতে সবাই টায়ার্ড না হয়, কারণ অনেকক্ষণ ধরে কথাবার্তা সাবিরও বলছে, আমরা বলতেছি, বেশিক্ষণ কথাবার্তা আবার এফেক্টিভও না, যাতে আমি নির্দিষ্ট কতক্ষণ, 10 মিনিট 20 মিনিট? 10 মিনিটে কি পারা যাবে স্যার? ওকে, লেট মি ট্রাই 10 মিনিট, কারণ অনেকেই টায়ার্ড হয়ে গেছে হয়তো। কাজে আমি এখানে কিছু জিনিস, যে জিনিসগুলো হয়তো আমাদের ওই সাব্বিরের প্ল্যাটফর্মে আছে, ওই জিনিসগুলো আমি এখানে রিপিট করব না, একটু কুইকলি যাব। বাট এখানকার হয়তো যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, সামথিং নতুন, যেটা হয়তো শুধু এই রিসার্চের জন্য না, ছাত্রদের ভবিষ্যৎ কেরিয়ার জন্য হেল্প হবে, ওখানে আমি একটু এমফাসিস দিব। টাইটেল ফরমেশন, এই জিনিসগুলো আমি এখানে এসকেপ করতেছি, এই জিনিসগুলো সব ওখানে আছে। আমি এখানে ইমরাট কথাটা যেটা বললাম, এটা পেপারের একটা স্ট্রাকচার, আই স্ট্যান্ডস ফর ইন্ট্রোডাকশন, মেথড, রিজাল্ট এন্ড ডিসকাশন। চেষ্টা করো, কারণ এটা তো আন্ডার গ্রাজুয়েট, আমার মনে হয় যে এই কথাগুলো, এই ফ্লেভার গুলা বুঝলে ওদের জন্য আপাতত যথেষ্ট হবে, পরে ওরা পড়বে, শিখবে। ওকে, এটাও আমি এসকেপ করব। আমি এই অবজেক্ট, মানে অবজেক্ট কেমনে লিখতে হয়, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। অবজেক্টিভ হলো, এটা হলো তোমার যে কোনো জিনিসের গোল। হ্যাঁ, তুমি এখন আন্ডার গ্রাজুয়েটে পড়তেছো, কাজেই তোমার সিজিপিএ 3.5 পাওয়া, এটা তোমার একটা গোল। তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা সাবজেক্ট পড়তেছো, এই সাবজেক্টের অনেকগুলো কন্টেন্ট তুমি শিখবা, এটা তোমার একটা গোল। ঠিক সেরকম যখন একটা পেপার লিখবা, একটা থিসিস লিখবা, তোমার গোল বা অবজেক্টিভ কি, তোমার লাইফের গোল কি। যেমন আমরা অনেক সময় বলতাম যে হোয়াট ইজ এইম অফ ইউর লাইফ, তাই না? আমরা অনেক সময় বলতাম আমরা ডাক্তার হবো, আমরা ইঞ্জিনিয়ার হবো, এটাকেই বলে অবজেক্টিভ। এই অবজেক্টিভ গুলো আসলে শুধু পেপার লেখার ক্ষেত্রে না, এটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। যেমন আমি একটা সেন্টার রান করি, আমার সেন্টারের গোল কি, আমি আগামী 1 বছরে এই সেন্টারকে কোথায় নিয়ে যাব। ঠিক সেরকম সিটি ইউনিভার্সিটির নিজস্ব একটা মিশন আছে, ভিশন আছে, গোল আছে। সিটি ইউনিভার্সিটি বাংলাদেশের ভিতরে একটা ভালো প্রাইভেট ইউনিভার্সিটি হতে চায়। সিটি ইউনিভার্সিটি স্পেসিফিক একটা এরিয়াতে, একটা নিচ এরিয়াতে, একটা নিজ সাবজেক্ট এরিয়াতে, ফর এক্সাম্পল এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ একটা নিচ এরিয়াতে টিচিং কোয়ালিটি ইমপ্রুভ করতে চায়। এইগুলাকে বলে স্মার্ট গোল, অবজেক্টিভ। এই অবজেক্টিভ গুলো শুধু পেপার লেখা না, থিসিস না, এটা জীবনেরও গোল, এটা সব জায়গাতে এবং খুব গুরুত্বপূর্ণ। এবং এই অবজেক্টিভ গুলা, গোল গোজা যদি তুমি জানো কেমনে সুন্দর করে লিখতে হয়, তাহলে তোমার অ্যাচিভ করা সহজ। হ্যাঁ, এটাকে বলে, এটাকে স্পেসিফিক হতে হবে, এটাকে বলে স্মার্ট। স্পেসিফিক হতে হবে, মেজারেবল হতে হবে, অ্যাটেইনেবল হতে হবে, রেজাল্ট ওরিয়েন্টেড, টাইমলি। মানে এখানে ড্রিম করা যায় যাতে রিয়েলিস্টিক হয়, রিজনেবল হয়, অ্যাচিভেবল হয়। তুমি একটা থিসিস করতে যাচ্ছ 6 মাসের জন্য, বাট এটার অবজেক্টিভ গুলা যেটা হয়তো পিএইচডি লেভেল, এটা তো তোমার ড্রিম, এটা তো পসিবল না। এই জন্য এই অবজেক্টিভ গুলা তোমাকে হেল্প করবে স্পেসিফিক হতে, মেজারেবল হতে, অ্যাটেইনেবল, রিজাল্ট ওরিয়েন্টেড এন্ড টাইমলি। এই জন্য স্মার্ট অবজেক্টিভটা গুরুত্বপূর্ণ। এটাও তোমরা একটু শিখানিও, অবজেক্টিভ কেমনে লিখতে হয়। এটা ওই ব্লুমস ট্যাক্সোনমি, এটাও এডুকেশনাল প্যাডাগজি, এই আউটকাম বেসড এডুকেশনের ভিতর এটা আছে। তোমরা এই জিনিসগুলো শিখানিও। এটা হলো লোয়ার লেভেল, হায়ার লেভেল, এই জিনিসগুলো তোমরা একটু শিখানিও, এগুলো তোমাদেরকে হেল্প করবে। এই লেভেল, বিভিন্ন ধরনের লেভেল হলো ডেপথনেস। আসলে আমরা একটা সিম্পল জিনিস যখন ডিফাইন করি লো লেভেলের, আর একটা জিনিস যদি আমরা ইভালুয়েট করি যেমন থিসিস বা প্রজেক্ট, তখন এটা খুব হাই লেভেলের। এটাই আসলে এই ব্লুমস ট্যাক্সোনমি দিয়ে বোঝাইতে চাচ্ছে। অবজেক্টিভ লিখতে হয়, অ্যাকশন ভার্ব দিয়া, টু অ্যানালাইজ, টু ডেভেলপ, টু ভ্যালিডেট, সামথিং লাইক দ্যাট। অরিজিনালিটি, এটা তুমি যদি ভালো গবেষক হতে চাও, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, তাহলে তোমার পেপার থিসিস পাবলিশ করা যাবে। এগুলো আমার টক সেমিনার গুলা যেগুলো দেওয়া আছে, ওগুলো তোমরা শুনে নিও। এটা বলছে, এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ, আমি এই জিনিসটা শিখছি। এটা জার্মান একাডেমিক এক্সচেঞ্জ আমাকে ইনভাইট করছিল, স্পন্সর করছিল। 6 দিনের একটা ওয়ার্কশপ ছিল, যেখান থেকে আমি এই জিনিসটা শিখছি। এটা হলো তোমার যে কোনো জিনিস ওয়েল অর্গানাইজ। এটা শুধু ছাত্রদের জন্য না, আমার মনে হয় সবার জন্য এটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যে কোনো পেপার লিখতে গেলে হজবরল করে বলাই, হ্যাঁ, একটু ওয়েল অর্গানাইজ না, স্ট্রাকচার না, কোহেরেন্ট না। এইভাবে যদি আমরা লিখি তাহলে দেখা যাবে যে পুরো জিনিসটাই ওয়েল অর্গানাইজড হবে, কোহেরেন্ট হবে, সুন্দরভাবে সাজায় গুজায় লেখা যাবে। এটার বলে অর্গানাইজেশন। কাজে আমাদের একটা টাইটেল আছে, টাইটেল থেকে আমরা অবজেক্টিভ কিভাবে, এই জন্য আমি ওখানে দেখাইছি অবজেক্টিভ কিভাবে লিখতে হয়। যখন 1 নম্বর অবজেক্টিভ আছে, তখন ওই অনুযায়ী আমরা একটা রিসার্চ মেথডোলজি তৈরি করবো। অবজেক্টিভ নাম্বার 2 এর জন্য একটা রিসার্চ মেথডোলজি তৈরি করবো। যখন আমরা মেথডোলজি তৈরি করবো, তখন আমাদের সিম্পলি রেজাল্ট গুলো বের হবে।
এইভাবে আমরা যদি ওয়েল অর্গানাইজ করি, একটা টাইটেল আছে আমাদের, তারপর অবজেক্টিভ আছে, মেথডোলজি আছে, এবং রিজাল্ট এন্ড ডিসকাশন আছে। এই জিনিসগুলো বুঝতে হবে, হোয়াট ইজ মেথডোলজি, হোয়াট ইজ রিজাল্ট ডিসকাশন, হোয়াট ইজ কনক্লুশন। মেথডোলজি ইজ টু অ্যাড্রেস দ্য কোশ্চেন অফ হাউ, আমি কিভাবে ডেটা গুলা জেনারেট করব, কিভাবে অবজেক্টিভ গুলার জন্য এই ডেটা তৈরি করব, এটাই হলো মেথডোলজি। কাজে এইটাকে বলে ওয়েল অর্গানাইজেশন, ওয়েল কোহেরেন্সি, ওয়েল কানেকশন। কাজে এই স্লাইডটা গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখে নিও। আমি এইটা ওই প্রেজেন্টেশনের ভিতরে সাবিরের ওয়েবসাইটে আছে, তোমরা মনোযোগ দিয়ে শুনে নিও, যেহেতু টাইম একটু লিমিটেড, আমাকে একটু ফাস্ট মুভ করতে হচ্ছে। রাইটিং মেথডোলজি এগুলা ডিটেইলস আছে, তোমরা দেখে নিও। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। আমি যেটা বললাম যে কোয়ালিটি কপি পেস্ট করা যাবে না, প্লেগিয়ারিজম, তাহলে তোমার লাইফ হয়ে যাবে। এখন এই টার্নিটিং টুল আছে, আইডেন্টিকেট টুল আছে, কাজে তোমরা যখন প্রজেক্ট করো এটা যদি কপি পেস্ট করো তাহলে তোমার দেখা যায় তোমাকে ফেল হয়ে যাবে, এবং এটা খুবই ডেট্রিমেন্টাল, ডেঞ্জারাস। আমি যেটা বললাম যে শর্টকাট কোনো পথ নাই। তুমি দেখো যারা ভালো রিসার্চ গবেষক হচ্ছে এরা সবাই কোয়ালিটি, সময় ব্যয় করা, সিস্টেমেটিক প্রসেসের মাধ্যমে আসছে, স্কুলে গেছে, কলেজে গেছে, প্রাইমারি সেকেন্ড ইউনিভার্সিটি লেভেলে একটা আসছে, কেউ শর্টকাট পায়নি। কাজে শর্টকাট ওয়েতে যায় কেউ সাকসেসফুল হইতে পারে না। কাজেই ওখানে যদি তোমরা এই আনইথিক্যাল, আনপ্রফেশনাল জিনিসগুলা নিয়ে আসো তাহলে তোমার লাইফ স্পয়েল হয়ে যাবে, ডেট্রিমেন্টাল হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। অনেক প্রফেসর হার্ভার্ড, এমআইটি, ক্যামব্রিজ, বিভিন্ন ইউনিভার্সিটিতে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে অনেকেই নাম করা প্রফেসর এইসব আনইথিক্যাল কাজ করে সে তার চাকরি হারাইছে। কাজেই ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি সিরিয়াস। সিমিলারলি তোমার আন্ডার গ্রাজুয়েট প্রজেক্ট বলা যায়, এখন কিন্তু তোমার এই টার্নিটিং সফটওয়্যার বাংলাদেশের ইউজিসি সাবস্ক্রাইব করছে, এটা দিয়ে কিন্তু চেক করা যাবে তুমি কতটুকু কপি পেস্ট করছো। যেটা আমি আগেই বললাম যে তোমার নিজের ব্রোকেন ওয়েতে লেখো, ওইটা বেটার দেন কপি এন্ড পেস্ট। কোলাবোরেশন এটাও গুরুত্বপূর্ণ জিনিস, একা কোনো কাজকর্ম করা যাবে না। কাজেই লোকাল ইন্টারন্যাশনাল বন্ধু বান্ধবের সাথে মিলামিশা কাজকর্ম করতে হবে। অনেক সময় যেমন আমি বুয়েটে যখন পড়ালেখা করছি, দেখা যাচ্ছে যে আমার একটা প্রবলেম আমি সলভ করতে পারতেছি না, আমি অনেক সেটাই করে হয়তো 80% বুঝছি, বাকি 20% বুঝতেছি না, তখন আমার বন্ধুর কাছে যাইতাম যারা হয়তো আমার চেয়ে ভালো ওই টপিকসে ভালো, অথবা আমাদের সিনিয়রদের কাছে যাইতাম। এটাও এক ধরনের কোলাবোরেশন। কাজে রিসার্চের জন্য সময় সিটি ইউনিভার্সিটিতে অনেক রিসোর্স নাই, অন্য জায়গায় আছে। এটা শুধু স্টুডেন্টদের জন্য না, আমার মনে হয় যে যারা রিসার্চ গবেষণা করবে, একাডেমিশিয়ান, তাদের জন্য গুরুত্বপূর্ণ। আসলে এই কোলাবোরেশন অনেক রিসার্চ প্রবলেম সলভ করবে। যেমন আমাদের সানো ইউনিভার্সিটিতে অনেক সুযোগ সুবিধা আছে, যারা আমার রিলেটেড রিসার্চ গবেষণা করতেছে তাদেরকে আমি ওয়েলকাম জানাই। এতে দেখা যাবে যে সিটি ইউনিভার্সিটিরও বেনিফিট হবে, আমাদেরও বেনিফিট হবে। কাজে কোলাবোরেশন অনেক কস্ট রিডিউস করবে, অনেক সময় হেফাজত করবে, অনেক প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করবে। এটার উপর ভবিষ্যতে আমি টক দিব। কাজে তোমরা ফেসবুক, লিঙ্কডইনে ছাত্র যারা বিশেষ করে তোমাদের চোখ ওখানে রাখো, যাতে এগুলা ফ্রি তোমরা অ্যাটেন্ড করতে পারো। ওকে, কিভাবে টিম গ্রুপ করা যাবে? ওকে, চ্যালেঞ্জিং। আমি এই স্লাইডটা দিয়ে শেষ করব, যে এটা বিশেষ করে আমি মাননীয় ভাইস চ্যান্সেলর বা যারা সিনিয়র টিচার আছেন এখানে, অধ্যাপক আছেন, যারা পলিসি মেকার, তাদেরকে বিশেষ করে, কারণ দেশের একটা পলিসি হয়তো থাকবে, সাথে সাথে ইউনিভার্সিটির নিজস্ব পলিসি স্ট্র্যাটেজি থাকবে, যেখানে হয়তো রিসার্চকে একটু মোটিভেট করা, একটু এনকারেজ করা, একটু প্রায়োরিটি দেওয়া, যারা বিশেষ করে রিসার্চ মাইন্ডেড মেন্টালিটি। কারণ এই গবেষকরা যারা বিশেষ করে শিক্ষক আছে, এদের মাধ্যমে যদি আপনারা সিটি ইউনিভার্সিটি ভালো স্টুডেন্ট তৈরি করতে পারেন, বিদেশে যায় যদি এরা এস্টাবলিশ হতে পারে, এরা যদি ভালো অ্যালামনাই হয়, এবং এদের সাথে যদি, যেমন হার্ভার্ড ইজ রান বাই ইটস অ্যালামনাই, হার্ভার্ডের আসলে ওই অ্যালামনাই কিন্তু এদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, যার ধরুন এদের রিসার্চ গবেষণা। আর দেখেন এরা 800 বছর ধরে যে বা এত দিন ধরে যে এরা সাস্টেইন করতেছে, বা এদের যে সুনাম, এটার পিছনে কিন্তু এই অ্যালামনাইদের অবদান রয়েছে আছে। আমার মনে হয় যে এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এই যদি ভালো স্টুডেন্ট, আপনারা ভালো রিসার্চার গবেষক তৈরি করতে পারেন, এটা সিটি ইউনিভার্সিটির জন্য সুনাম বয়ে নিয়ে আসবে। হয়তো সিটি ইউনিভার্সিটি কোনো একটা ডিপার্টমেন্ট তৈরি করে দিবে, একটা ল্যাব তৈরি করে দিবে, কাজেই ওরকম ওদেরকেও এই জন্য রিসার্চ গবেষণার হয়তো একটু মনোযোগ দেওয়া বা মোটিভেট করা, এনকারেজ করা। আমি এই জন্যই বিশেষ করে যারা মাননীয় ভাইস চ্যান্সেলরকে আমি অনুরোধ করব যে রিসার্চ কালচার, রিসার্চ এনভায়রনমেন্ট যাতে এখানে সিটি ইউনিভার্সিটিতে হয়, যেটা হয়তো সিটি ইউনিভার্সিটির সুনাম বয়ে নিয়ে আসবে, কোয়ালিটি ইমপ্রুভ করবে। কাজে এখানে ইউনিভার্সিটির সাপোর্টও দরকার, যেটা ইউনিভার্সিটি হয়তো ইউজিসির পলিসি হয়তো দরকার না, ইউনিভার্সিটির নিজস্ব স্ট্র্যাটেজি পলিসি নিজেরা ডেভেলপ করতে পারে, রিসার্চ পলিসি স্ট্র্যাটেজি যেগুলো সম্ভব হতো।
মোটিভেশন, এনকারেজমেন্ট, বিশেষ করে কেউ যদি পেপার পাবলিশ করে তাকে অনেক সময় ফাইন্যান্সিয়াল বেনিফিট না দিলে হয়তো একটা অ্যাপ্রিসিয়েশন লেটার, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সময় একটা পেপার দেওয়া দেওয়া বা একটা ইমেল দেওয়া, এগুলো আমি অনেক সময় লিঙ্কডইনে শুনি যে শুধু ওই ফাইন্যান্স সাপোর্ট দিয়ে কাউকে মোটিভেট করতে হবে এমন, ইটস নট নেসেসারি লাইক দ্যাট। অনেক সময় হয়তো যদি টপ ম্যানেজমেন্ট তাকে একটা এপ্রিসিয়েশন লেটার দেয় বা এপ্রিসিয়েশন একটা কথা বলে, এতে হয়তো সে মোটিভেটেড হবে। যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখছি। আমার ভাইস চ্যান্সেলর বা আমার টপ ম্যানেজমেন্ট যখন আমাকে একটু মোটিভেশনাল, যখন দেখে যে আমার সাইটে আমি অ্যাওয়ার্ড পাইছি, আমাকে যখন একটা ইমেল আই এম রিয়েলি ইমপ্রেস, তখন হয়তো আমাকে তার আমার বেতন বাড়ানোর দরকার নেই, আমার প্রমোশন দেওয়ার দরকার নাই, আই ফিল রিয়েলি ইমপ্রেস। এটা অনেক ইউনিভার্সিটি, অনেক জায়গাতেই এই প্র্যাকটিস গুলো আছে। কাজে এই কালচার গুলো আমি একটু সাজেস্ট করব। সাপোর্ট ফর আন্ডার গ্রাজুয়েট রিসার্চ, আন্ডার গ্রাজুয়েট রিসার্চ থেকেও যাতে কিছু রিসার্চ পেপার নিয়ে আসা যায়, ওখানে যদি কিছু ফান্ডিং লাগে, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি হয়তো কিছু ফান্ডিং দেয়। কাজে আপনাদের যেহেতু স্টুডেন্টরা যেহেতু টিউশন ফি পে করে, কাজে এখানে যদি যারা ভালো করতেছে বা একটু ওয়েল প্ল্যান করা হয়, যে সব লেকচারার বা টিচার একটু রিসার্চ মাইন্ডেড, ওদের যদি রিসার্চ গবেষণা একটু সাপোর্ট লাগে, আমার মনে হয় যে এখানে যদি আপনারা সাপোর্ট দেন, অফকোর্স আপনারা এনশিওর করবেন যে এরা একটু রিসার্চ গবেষণা একটু আউটকাম নিয়ে আসবে, একটু ভালো কোয়ালিটি থিসিস তৈরি করবে, যেটা ছাত্রের জন্য হয়তো বেনিফিশিয়াল হবে। যে ছাত্রটা হয়তো বাইরে যাওয়ার জন্য একটু চেষ্টা করতেছে বা তার ইন্টেনশন হয়তো বাইরে যাবে, কাজেই এইসব জায়গাতে যদি ইউনিভার্সিটি সাপোর্ট দেয়, বাট যেগুলো হয়তো ওয়েল মনিটরড, ওয়েল স্ট্রাকচার, যেখান থেকে হয়তো ইউনিভার্সিটিরও মনিটরিং সিস্টেম থাকা দরকার, যে রিটার্ন যে ইনভেস্টমেন্ট করা হচ্ছে, ইনভেস্টমেন্ট থেকে যাতে বেনিফিট হয়, মানে কোয়ালিটি রিসার্চ পেপার বা কিছু ভালো জিনিস আসে। আর যারা একাডেমিশিয়ান, বিশেষ করে একটু রিসার্চ মাইন্ডেড, রিসার্চ মেন্টালিটি আছে, এদের কনফারেন্সেও যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়া, এদের ফাইন্যান্সিয়াল গ্রান্ট বা ফান্ডিং দেওয়া, যাতে রিসার্চ কালচারটা ইউনিভার্সিটির ভিতরে এনকারেজ হয়। কারণ আপনারা দেখতেছেন আসলে যে সাবির তো প্রথমেই বলছে, ইউনিভার্সিটির কাজ কিন্তু নতুন নতুন আইডিয়া জেনারেট করা, ডিসিমিনেট করা, এটা পাবলিশ করা, এটা ডিসিমিনেট করা, কাজে এটা হলো ইউনিভার্সিটি। কাজে শুধু টিচিং, আমার মনে হয় যে টিচিংও ওখানে যদি নতুন টিচিং মেথডও নিয়ে আসা যায়, ইনোভেটিভ টিচিং মেথডও নিয়ে আসা যায়, ওটাও রিসার্চ। কাজে রিসার্চ ছাড়া আসলে ইউনিভার্সিটিকে কমপ্লিটলি ইউনিভার্সিটি বলাটা কতটুকু যুক্তিযুক্ত হবে, এটা বহুত ডিবেট আছে। কাজে রিসার্চ একটা ইন্টিগ্রেটেড পার্ট। আর রিসার্চ গবেষণা যদি আপনারা সিটি ইউনিভার্সিটিতে অগ্রগামী হন, দেখবেন যে অনেক কনসালটেন্সি প্রজেক্ট, দেশের অনেক ন্যাশনাল প্রবলেমও সলভ করা যাবে। কাজে রিসার্চকে আসলে প্রায়োরিটি দেওয়াটা খুব জরুরি, যদিও চ্যালেঞ্জিং। আমার মনে হয় যে দ্য ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, বিশেষ করে ভাইস চ্যান্সেলর, ডেপুটি ভাইস চ্যান্সেলর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ডিন, যদি কিছু পলিসি এনকারেজিং পলিসি আসলে ডেভেলপ করা হয়, তাহলে রিসার্চ তো একদিনে হবে না, ভবিষ্যতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যদি এই কালচারটা তৈরি করা হয়, তাহলে দেখা যাবে যে সিটি ইউনিভার্সিটিতে রিসার্চ টিচিং দুইভাবে আগায় যাবে। এতে দেখা যাবে যে কোয়ালিটি স্টুডেন্ট হচ্ছে, যে কোয়ালিটি স্টুডেন্ট হতো, দেশের জন্য ভালো, বিদেশের জন্য ভালো। বিশেষ করে সিটি ইউনিভার্সিটি, এতে দেখা যাবে যে যেমন সানো ইউনিভার্সিটি রিসার্চে কেন ইনভেস্ট করতেছে, কারণ এতে তার ছাত্র আসবে, ভবিষ্যতে ছাত্র নিয়ে আসবে, এদের র্যাঙ্কিং বাড়বে, এদের একাডেমিক রিপুটেশন বাড়বে। কাজে রিসার্চ ছাড়া আসলে ইউনিভার্সিটির ভালো ইউনিভার্সিটি হওয়া একটু টাফ। কাজে আমি এখানে একটু স্ট্রংলি রিকমেন্ড করব, যারা উপরের লেভেলে আছে, এই রিসার্চ পরিবেশ বা রিসার্চের কালচার বা এনভায়রনমেন্ট, এই জিনিসগুলা যেন একটু এনকারেজ করা হয়। আমি খুশি যে এখানে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদেরকে ইনভাইট করেছেন। আমাদের অভিজ্ঞতা যদিও স্বল্প সময়ের ব্যাপার, আমাদেরকে ইনভাইট করেছেন আমাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এটাও ইন্ডিকেট করে যে আপনারা রিসার্চের ফ্রেন্ডলি, রিসার্চকে এনকারেজ করতেছেন। যাই হোক, আমার মনে হয় যে এটা দিয়ে আমি শেষ করতেছি। এই জিনিসগুলো আমাদের ইউটিউবে আছে, ফেসবুক, লিঙ্কডইনে, বিশেষ করে যারা ছাত্র, তোমরা বিভিন্ন সময় আমি অনেক জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস পোস্ট করি আন্ডার গ্রাজুয়েটের জন্য, মাস্টার্স পিএইচডির জন্য, একাডেমিশিয়ানদের জন্য, যেগুলো হয়তো খুব হেল্পফুল হবে এবং সব ফ্রি অফ চার্জ। আমার যেহেতু 23 বছরের অভিজ্ঞতা আছে, এই জিনিসগুলো আমি কমিউনিটিকে, আমার দেশের মানুষকে, বিশেষ করে আমি সাবিরের সাথে এটা এই সার্ভিসটা দিচ্ছি যাতে আমার দেশের ছাত্র শিক্ষকরা বেনিফিটেড হয়। আমি এই জন্য নিয়মিত কিছু সময় ব্যয় করি। কাজে তোমরা তোমাদের চোখ ওখানে রাখো, বেনিফিটেড হবে ইনশাআল্লাহ। ওকে, উইথ দ্যাট, থ্যাংক ইউ ভেরি মাচ।